নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আমরা বলি কতটা পথ পেরোলে মানুষ চেনা যায়, আর কতটা দুর্নীতি হলে তবে অপরাধী শনাক্ত করা যায়। ঠিক কতটা দুর্নীতি হলে তাকে ঢাকার জন্য রাজনীতি করতে হয়, আর ঠিক কতটা দুর্নীতি হলে যোগ্যরা চাকরি পেলেও তা নিয়ে প্রশ্ন থেকে যায়। 2011 থেকে 2022 রাজ্যে পরিবর্তনের সরকারের বয়স 11। এই 11 বছরে রাজ্যে দুবার স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা হয়েছে, মাত্র দুবার। রাজ্যের মন্ত্রীর কথা, এসএসসি তো আর দুর্গাপুজো নয় যে বছর বছর হবে। এসএসসি নাকি দুর্গাপুজো নয় যে বছর বছর হবে। যে বছর করতে হবে, বছর বছর করতে হবে, এটা কোথাও লিখিত নেই। এটা কোনো দুর্গাপুজো নয়, সরস্বতী পুজো নয় যে প্রতি বছর একবার করে আসবে। বেশ, মেনে নিলাম, কিন্তু সেই দুবার যে আসা, 11 বছরে যদি দুবার পরীক্ষা হয়, ধরে নিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, 5 বছরে একবার করে এসএসসি পরীক্ষা হবে, 5 বছরে একবার করে টেট পরীক্ষা হবে, শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে, তাহলে সেই নিয়োগ অন্তত স্বচ্ছ হোক। বুকে হাত রেখে হলফ করে শাসক দলের কোনো নেতাকর্মীকে এমনটা আছেন বলতে পারবেন যে স্বচ্ছ নিয়োগ হচ্ছে? এ রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতিতে প্রাথমিকে সহজ পাঠ হয়। এসএসসি থেকে প্রাইমারি নিয়োগের প্রত্যেকটা ধাপে উঠেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। কোথাও আবেদন না করে চাকরি, কোথাও ফাঁকা খাতায় চাকরি, কোথাও মেধা তালিকায় পিছিয়ে থেকে চাকরি, কোথাও শাসক দলের নেতা মন্ত্রীর বদান্যতায় চাকরি। বঞ্চিত মেধাবীদের ঠাঁই খোলা রাস্তায়। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে দিয়ে শুরু, এরপর সিদ্দিক গাজী। 2014 প্রাথমিক টেট দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 269 জনের। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার নির্দেশ কার্যকর হলো। সেই নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। শেষ পর্যন্ত একটা একটা করে কোথাও মুখোশগুলো খসে পড়ছে। আমি জানি অনেকেই আপনারা হয়তো ভাবেন যে রোজ সোজাসুজি এই প্রশ্নগুলো তুলি কেন। এই সোজা প্রশ্নগুলো তোলার যৌক্তিকতা কোথায়? কারণ দিনের আলোর মতো কোথাও স্পষ্ট হয়ে গিয়েছে এ রাজ্যে বাবার নাম পরেশ অধিকারী, কাকা জ্যাঠা কারুর মধ্যে কারুর নাম পরেশ অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়, এগুলো না থাকলে চাকরি হয় না। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে মালকড়ি কত খসাতে পারবেন। পকেটের জোর আছে তো, তাহলে সরকারি চাকরি হতে পারে। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে ঠিকঠাক জ্যাক ধরতে পারলে, এই চন্দন মণ্ডলদের ধরতে পারলে, চন্দন মণ্ডলের বাড়িতে গিয়ে মোটা টাকার বান্ডিল পৌঁছে দিতে পারলে আপনার চাকরি হতে পারে। তাহলে রোজ এই আলোচনা করার কি দরকার সংবাদ মাধ্যমের? কারণ সংবাদ মাধ্যম প্রতিদিন, আমরা অন্তত রিপাবলিক বাংলা প্রতিদিন আপনাদের এই খবরগুলোর আপডেট দিয়েছি। আমি স্বর্ণালী, সোজাসুজি স্বর্ণালী করে এই সোজাসুজি প্রশ্নগুলো প্রতিদিন তুলেছি, এবং দেখুন আস্তে আস্তে মুখোশগুলো খসে পড়ছে, মুখোশগুলো খুলছে। শেষ পর্যন্ত মানিক ভট্টাচার্য, যে মানিক ভট্টাচার্যকে আগের দিনে যে ডাকা হয়, দীর্ঘক্ষণ জেরা করা হয়, 20 মের ছবি, নিজাম প্যালেসে পরেশ অধিকারী পৌঁছন, তারপর এক এক করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য প্রত্যেকে সেখানে হাজিরা দিয়েছে, জেরা ফেস করেছে, এবং আজকে হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির যে পদ আলো করেছিলেন মানিক ভট্টাচার্য, সেই সভাপতির পদ থেকে তাকে সরানো হলো। শেষ পর্যন্ত পদ খোয়া গেল মানিক ভট্টাচার্যের। আইনজীবী ফিরদৌস শামীম এ বিষয়ে কি বলছেন শুনবো। আজকে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন, বোর্ডের যে বর্তমান প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট আর ওই পদে থাকতে পারবেন না। গভর্নমেন্ট নতুন একজন প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করবেন। বোর্ডের যিনি বর্তমান সেক্রেটারি আছেন ডক্টর রত্না চক্রবর্তী বাগচি, তিনি ওই প্রেসিডেন্টের কাজটি করবেন।
এছাড়াও আগামীকাল ডক্টর মানিক ভট্টাচার্যকে সরাসরি আদালতে এসে আদালতের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। একজনকে বরখাস্ত করা হয়েছে, একজন, মানিক ভট্টাচার্য। আমি বলছি এটা হিমশৈলের চূড়া মাত্র। কেন বলছি না, আমাদের কোনো নিজস্ব তদন্ত কমিশন নেই। আইনজীবীরা যে সমস্ত তথ্য প্রমাণ দিচ্ছেন এক এক করে, যদি একটু সচেতন নাগরিক আপনি হন, যদি প্রতিদিনের আপডেটগুলো আপনার কাছে গিয়ে পৌঁছয়, আপনিও বুঝতে পারবেন যেভাবে কোথাও একের পর এক লোকজনের চাকরি যাচ্ছে, তাতে এই দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে। একটা মুখোশ খসেছে, কিন্তু আমি বলছি এটা সবাই হিমশৈলের চূড়া। ঠিক এই জায়গায় নিয়োগ দুর্নীতির আঁচ বঙ্গ বিধানসভাতেও পাওয়া গেল। এতদিন পর্যন্ত রাজনীতিবিদরা বলছিলেন যে ভাই আমরা তো কিছু জানি না, তদন্ত চলছে, তদন্তের ক্ষেত্রে সব রকম সহযোগিতা করা হবে, যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাবে, তাদেরকে চিহ্নিত করা হবে। সত্যি তাই, রাজনীতি যারা করেন তাদের সঙ্গে দুর্নীতির কি সম্পর্ক, তাই না? কিন্তু আজকে দেখুন কি অদ্ভুত সমাপতন। আজকে বঙ্গ বিধানসভায় এই দুর্নীতি, এত বড় যে দুর্নীতি, এখানেও কোথাও রাজনীতির রং লেগেই গেল। আজ বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আগে জানা দরকার। আজকে বিধানসভার অধিবেশনের এই সেশনে প্রথম দিন শুভেন্দু অধিকারী পা রাখেন, আপনারা জানেন। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন যে মন্দারমণির নাম এখন হয়ে গিয়েছে দাদামণি। মন্দারমণি নেই আর, দাদামণি নাম হয়ে গেছে। কেন না, পুরুলিয়ার চাকরি মেদিনীপুর থেকে কি করে হয়? পুরুলিয়ার চাকরি মেদিনীপুর থেকে কি করে হয় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। চাকরিহারারা যদি বিজেপি বিধায়কদের বাড়ি চলে যায়, মানে যে যাদের চাকরি গেল, এর আগে 380 জনের নাম ছিল লম্বা লিস্ট, 269 জনের চাকরি চলে গেল কারণ তারা 2 নম্বরই করে চাকরি পেয়েছেন। মুখ্যমন্ত্রী সরাসরি তোপ শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে যে এই চাকরিহারারা যদি বিজেপি বিধায়কদের বাড়ি চলে যায় তাহলে কি হবে? চাকরিহারাদের যদি বিজেপি এমএলএদের বাড়ির সামনে বসানো হয় তাহলে কি হবে? বেশ, তাহলে কি হবে আমি জানি না। নিঃসন্দেহে কি যদি এরকম হয় আমরা তো কভারেজ করব, আমরা মিডিয়ার ক্যামেরায় পৌঁছে যাবে সেখানে। কিন্তু বিষয় হচ্ছে প্রশ্নগুলো উঠছে কেন? যাদের চাকরি গেছে তাদের চাকরি কি কোনো রাজনৈতিক দলের জন্য গেছে, নাকি 2 নম্বরই করে পেছনের গেট দিয়ে টাকা খাইয়ে তারা চাকরি পেয়েছে বলে চাকরি গেছে? এবার পরের প্রশ্ন, চাকরিটা গেল তো গেল, কাদের গেল? যেমন ধরুন অঙ্কিতা অধিকারী, এসএসসির প্রথম তালিকায় অঙ্কিতা অধিকারীর নামই ছিল না, 20 নম্বরে নাম ছিল ববিতার। এরপর যখন নতুন করে মেধা তালিকা প্রকাশ হলো, নতুন মেধা তালিকা দেখা গেল এসএসসির তরফে, তাতে নিজের নাম 21 নম্বরে দেখলেন ববিতা, অর্থাৎ 20 থেকে তিনি চলে গেলেন 21-এ, আর 20 নম্বরে নাম চলে এলো অঙ্কিতা অধিকারীর। সিদ্দিক গাজীর বিরুদ্ধে কি অভিযোগ? সিদ্দিক গাজী আরো একজন এই ধরনের শিক্ষক আর কি, যারা শিক্ষা দিচ্ছিলেন বিগত কয়েক বছর ধরে। সিদ্দিক গাজীর বিরুদ্ধে কি অভিযোগ? মেধা তালিকায় 200 নম্বরে থেকেও চাকরি পাননি একজন, আর 275 নম্বরে থেকে বহাল তবিয়াতে অঙ্কের শিক্ষক হিসেবে চাকরি করছিলেন সিদ্দিক গাজী। মানে মেরিট লিস্টে 200 নম্বরে নাম, চাকরি পায়নি আজও। 275 নম্বরে নাম সিদ্দিক গাজীর, তিনি চাকরি পেয়ে বসেছিলেন, এতদিন ধরে চাকরি করছিলেনও, সরকারের ঘর থেকে মাইনে পাচ্ছিলেন। প্রাথমিকে যে 269 জনের চাকরি গেছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ? চলুন দেখাই এক এক করে, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই যে তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ। 2017 দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি, এটা আদালতের বক্তব্য, আমাদের নয়, আমার নয়। 269 জনের নিয়োগ বেআইনি, আমার বক্তব্য নয়, আদালতের বক্তব্য। 269 জনের বেতন বন্ধের নির্দেশ আদালত দিয়েছে, কোনো বিরোধী রাজনৈতিক দল দেয়নি। স্কুলে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কোনো বিজেপি বিধায়ক বলেনি, আদালত বলেছে। তদন্ত করবে সিবিআই, কোনো বিরোধী রাজনৈতিক দল বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ বলেনি, এটাও আদালত বলেছে। কোর্টের নির্দেশে চাকরি বাতিল, তারপরেও কেন নিশানায় বিজেপি? বিরোধী দলনেতার কটাক্ষ, হারের যন্ত্রণা থেকেই নাকি এমন মন্তব্য, এটা শুভেন্দু অধিকারী বলছেন। যদি শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত বিষয়ে একাধিক মন্তব্য করেছেন, কিন্তু আজকের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। পরীক্ষা যারা দেয়নি
শুনুন, কে কার আত্মীয়কে ঢুকিয়েছেন, কোন তৃণমূল কে সিপিএম, এগুলো বিষয় নয়। কোর্ট যে বিষয়ে হস্তক্ষেপ করেছে সেটা হচ্ছে পরীক্ষায় বসেনি, টেটে পাস করেনি, তাদেরকে চাকরি দিয়েছে, সেই চাকরিগুলোই বাতিল হচ্ছে ডকুমেন্টের উপরে। সকলে চাকরি যাবে কেন? ওর তো বিরোধী দলের কথা শুনে বা আবেদনকারীর কথা শুনে করছে না। আজকে শুভেন্দু অধিকারী বক্তব্য শোনালাম। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর আগাগোড়া নিশানায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এইখানটাই প্রশ্ন যে আদালতের তো নির্দেশ, 2 নম্বরে করে চাকরি পেয়েছে এক শ্রেণীর শিক্ষক, তারা টাকা দিয়ে নেটওয়ার্ক ধরে, বাবা কাকা মাসি পিসি তাদেরকে ধরে, পলিটিক্যাল কানেকশন ধরে তারা চাকরি পেয়েছেন। তাহলে রাগটা গিয়ে পড়লো কেন বিরোধী দলনেতার ওপর? বিরোধী দলনেতার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি কি বলেছেন? তিনি বলেছেন চাকরি প্রার্থীদের বিজেপি বিধায়কদের বাড়ির পাঠানোর নিদানের দিয়েছেন তিনি, এবং সেই নিদানের পাল্টা জবাব দিয়েছেন এবার বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী বলেছেন যাদের চাকরি গেল তাদেরকে পাঠিয়ে দেওয়া উচিত বিরোধী যারা এমএলএ রয়েছেন তাদের বাড়ির সামনে। পাল্টা শুভেন্দু অধিকারী কি বললেন সেটা শোনা যাক। উনি পাঠান আমাদেরকে, আর পশ্চিমবাংলার 2 কোটি বেকারকে আমরা ওনার বাড়িতে পাঠাবো। গান্ধী মূর্তির নিচে যে ছেলেগুলো বসে আছে, মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর নিচে যে ছেলেগুলো বসে আছে আকাশ মাগারিয়া পেটানো, এইরকম 70 থেকে 80 লক্ষ এসএসসি এবং প্রাইমারির বঞ্চিত আছে। নিউটনের 3য় গতিসূত্রটা যেন ভালো করে মাথায় রাখে। হাইকোর্টের নির্দেশ, সিবিআই তদন্ত, চাকরি বাতিল, আর এই নিয়ে রাজনৈতিক জল ঘোলা। কি বলছেন রাজনৈতিক দলের নেতারা? মানে সত্যি সত্যি একটা তদন্তের বিষয়, একটা দুর্নীতির বিষয়, টাকা লেনদেন হয়েছে, মানুষের কেরিয়ার নিয়ে কোথাও ছিনিমিনি খেলা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে 2 নম্বরী শিক্ষকদের পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা সেই শিক্ষার পাঠ দিয়েছেন, এখন আদালতের নির্দেশে তাদের চাকরি চলে গেছে, তারপরও রাজনীতি হচ্ছে। কিন্তু রাজনৈতিক দলের তো প্রত্যেকে বলেছিলেন যে তারা তদন্তের মাঝখানে ঢুকবেন না, তদন্ত তদন্তের মতো চলবে, যারা অপরাধী তারা শাস্তি পাবে, তদন্তের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। তাহলে আজকে রাজনীতির রং লাগছে কেন? তাহলে কি ধরে নিতে হবে যে রাজনীতির একটা বড় অংশ কোথাও দুই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে? নিয়োগ দুর্নীতি, করাপশন, এগুলোর সঙ্গে কেন বারবার রাজনৈতিক রং লাগবে? আমি বলছি না, আমি বরং শোনাই আপনাদেরকে যে রাজনীতির কারবারিরা, রাজনৈতিক নেতা নেত্রী, রাজনীতির যারা কারবারি, তাদের কি বক্তব্য এই প্রসঙ্গে? কেন দুর্নীতির সঙ্গে রাজনীতির রং লাগছে? শুনুন কি বলছে সবাই। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কি হয়েছে? আজকে যে ছেলেগুলো চাকরি পেয়েছে, যে ছেলেগুলো চাকরি ফেরত দিতে হচ্ছে, আজকে পশ্চিমবাংলার এটা কলঙ্কজনক অধ্যায় চলছে শিক্ষা পলিসিতে। আজকে তাদের চাকরি চলে যাচ্ছে, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের শিক্ষানীতি। কোর্টের রায় নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু আবার বলবো সিবিআই তদন্ত আজকালকার দিনে কতটা নিরপেক্ষ হয় সেটা ভারতবর্ষের মানুষের মনে যথেষ্ট সন্দেহ আছে। যে কোনো মানুষের চাকরি চলে যাওয়াটা কাঙ্ক্ষিত নয়, আমিও চাই না, বিশ্বাস করুন, কখনো এই বাজারে দাঁড়িয়ে কারো চাকরি চলে যাক। কিন্তু অন্যায় পথে চাকরি পাওয়াটা কি কাঙ্ক্ষিত? যোগ্য মানুষকে সরিয়ে রেখে টাকা খাইয়ে আমি অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পাবো, এটা কি কাঙ্ক্ষিত? সেই অন্যায় পথকে যদি শাসকের শিলমোহর দেওয়া হয়, সেটা কি কাঙ্ক্ষিত? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর যদি সত্যি কোনো বিজেপি বিধায়কদের বাড়ির সামনে গিয়ে কেউ ধর্নায় বসে যায়, কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, সেখানে গিয়ে জটলা তৈরি হয়, যাদের চাকরি খোয়া গেছে, তার দায় কে নেবে? পুলিশ প্রশাসন কি করে মোকাবিলা করবে? হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হলে কেন বিজেপি বিধায়কদের বাড়ি যাওয়ার নিদান দেওয়া হবে? রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে বা বিরোধী দলের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যদি কেউ কোনো দুর্নীতি করে থাকে, তাহলে আইনের পথে যাওয়া হচ্ছে না কেন? ক্ষমতায় থেকে আইনের রাস্তায় হাঁটছে না কেন রাজ্য? অনৈতিকভাবে চাকরি পাওয়ার অভিযোগে যাদের বরখাস্ত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে, তাদের হয়ে সহানুভূতি দেখাচ্ছে কি রাজ্য? তাহলে সহানুভূতি কাদের জন্য?
যারা রোদ জল ঝড় বৃষ্টি মাথায় করে বছরের পর বছর ধর্ণা অনশন চালাচ্ছে, তাদের কি হবে? তাদের জন্য সহানুভূতি কে দেখাবে? অনৈতিক উপায়ে যারা চাকরি পাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কি দোষের? একাধিক প্রশ্নগুলো উঠে আসছে। এই প্রশ্নগুলো আমিও আজ সোজাসুজি তুলবো এবং আপনাদের বক্তব্য, আপনারা যদি মনে করেন যে এই প্রশ্নগুলোর মধ্যে কোনো অন্যায্য প্রশ্ন রয়েছে যা আমি সোজাসুজি ভুল প্রশ্ন তুলছি, আপনারা জানাতে পারেন আমাদের ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে গিয়ে। আপনারা আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো আপনারাও দিতে পারেন। আমি নিঃসন্দেহে আপনাদের উত্তরগুলো নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে চোখ রাখছি আজকের সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদনে। স্কুল সার্ভিস থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের। সিবিআইয়ের চালে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীরা। দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে সুর চড়াচ্ছে বিরোধীরাও। নিয়োগ দুর্নীতি সংঘাত এবার গড়ালো রাজ্য বিধানসভার অন্দরেও। সোমবার বিধানসভায় এই ইস্যুতেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন বিধানসভায় মমতা বলেন, মন্দারমণির নাম এখন দাদামণি হয়ে গেছে। পুরুলিয়ার চাকরি মেদিনীপুর থেকে কি করে হয়? চাকরি হারারা যদি বিজেপি বিধায়কদের বাড়ি চলে যায়, চাকরি হারাদের বিজেপি বিধায়কদের বাড়িতে বসানো হলে কি হবে? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা সমালোচনা শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাও। হুমকি দিয়ে বলেছে 17,000 প্রাইমারি চাকরি গেলে সেই লোকগুলোকে নাকি বিজেপির নেতাদের বাড়িতে, এমএলএদের বাড়িতে পাঠাবে। মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন আমাদের বিজেপির এমএলএদের বাড়িতে গিয়ে তারা আমাদের বাড়ি ঘেরাও করবে, ভাঙবে, আইন শৃঙ্খলা হাতে তুলে নিবে। এইটা রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর ভাষা। স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরি প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর। প্রশ্ন উঠছে, হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল, কেন বিজেপি বিধায়কদের দুয়ারে বসার নিদান? দুর্নীতিকে আড়াল করতেই কি রাজনৈতিক অস্ত্র? স্বচ্ছ নিয়োগের দাবিতে রাস্তায় চাকরি প্রার্থীরা। মেধা তালিকার ওপরে থেকেও বঞ্চিত অনেকেই। প্রশ্ন উঠছে, তাদের কি হবে? নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে যে সুর চড়ছিল, মুখ্যমন্ত্রীর মন্তব্যে সেই বিতর্ক নয়া মাত্রা পেল। রিপাবলিক বাংলা। প্রশ্নোত্তর প্রশ্নগুলো চলবে, প্রশ্নের উত্তরগুলো নেবে এবং এই মুহূর্তে যারা রয়েছেন তাদের কাছে যাওয়ার আগে আমি সব থেকে আগে চলে যাব আইনজীবী ফিরদৌস শামীমের কাছে। তার আগে আমি বলছিলাম যে সত্যি সত্যি যারা যারা এই মুহূর্তে সত্যি তারা রাস্তায় দীর্ঘদিন ধরে পড়ে আছেন, তারাই ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে অনেকেই ফেসবুক ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে গিয়ে তারা মন্তব্য করছিলেন। তারা বলছিলেন যে যারা এতদিন ধরে রোদ জল ঝড় মাথায় করে পড়ে রয়েছে রাস্তায়, তাদের কি হবে? তাদের কি হবে? এই তাদের কি হবে প্রশ্নের উত্তরগুলো আমি নেব। তবে তার আগে এই মুহূর্তে আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন আমাদের সঙ্গে। যারা রাজনৈতিক দলের মুখপাত্র রয়েছেন তাদের কাছে আসার আগে আমি সরাসরি চলে যাই ফিরদৌসের কাছে। ফিরদৌস, সময় এগোচ্ছে একটু একটু করে, প্রত্যেক ক্ষেত্রে মনে হয়, প্রত্যেক ক্ষেত্রে প্রশ্ন ওঠে তদন্ত নিয়ে। তদন্ত তো চলবে, সেই বিখ্যাত সানি দেওয়ালের ডায়লগ মনে পড়ে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলবে, কিন্তু বিচার আসবে না। কিন্তু ফাইনালি এতদিন পর দেখতে পাচ্ছি আমরা যে এক এক করে কোথাও ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজকে মানিক ভট্টাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়াটা কোথাও কি তারই সূত্রপাত? তাহলে কি সত্যি সত্যি বিচারের বাণী আর নীরবে নিভৃতে কাঁদবে না? বিচারের বাণী শুনতে পাবে সাধারণ মানুষ, চাকরি ফেরত পাবে সাধারণ মানুষ। যারা অন্যায় করে চাকরি করেছেন, যারা অন্যায় করেছেন চাকরি দিয়ে, তাদের বিরুদ্ধে ফাইনালি ব্যবস্থা নেওয়া হবে। ফিরদৌস, দেখুন, এখনো পর্যন্ত 10টি মামলায় সিবিআই নির্দেশ হয়েছে, 5টি এফআইআর হয়েছে। ফলে 5টি এফআইআর হওয়া, 10টি মামলায় সিবিআই এর নির্দেশ, এইগুলোকে প্রকট করে যে সত্যি সত্যি কি পরিমাণ দুর্নীতি হয়েছে। আজকে যে মামলায় মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে
মানিক ভট্টাচার্য তিনি তার ওই সভাপতি পদে তিনি আর থাকতে পারবেন না, তাকে অপসারিত করা হলো এবং আগামীকাল তাকে আদালত পক্ষে এসে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এই মামলাটি কি, টেট 2014 কিছু ভুল প্রশ্ন ছিল। আমরা 2017 সাল থেকে মামলা করে চিৎকার করে করে বলতাম যে টেট 2014 6টি প্রশ্নপত্র ভুল আছে, যদিও আমাদের বক্তব্য ছিল 11টি প্রশ্ন। আলটিমেট যে এক্সপার্ট কমিটি ডিসাইড করে যে না 6টি প্রশ্ন ভুল আছে, প্রশ্ন এবং অ্যান্সার কি। তার মধ্যে এই 6 নম্বর কোশ্চেনটি ছিল, সে তখন বোর্ড বলতো যে রিঅ্যাসেসমেন্টের কোনো প্রভিশন নেই, আমাদের কোনো কিছু ভুল নেই। আজকে ধরা পড়ে গিয়ে ধরা খেয়ে বলছেন যে আমাদের এক্সপার্ট কমিটি বলেছিল না না একটা প্রশ্ন ভুল আছে। তাহলে এতদিন ধরে কেন বলেননি? এই প্রশ্ন উঠবে না। এই যে 2016 সালের সিলেকশন প্রসেস, তার অনলাইন অ্যাপ্লিকেশন সর্বশেষ ডেট ছিল 2016 সালে। আজকে 2022 সালে এসে বলছেন 2017 সালের এক্সপার্ট কমিটি তারা নাকি বলেছিল একটা প্রশ্ন ভুল এবং তারা সিলেক্টিভ ওয়েতে 2787টি অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে 273 জনকে তা 1 নাম্বার করে বাড়িয়েছে। তাদের মধ্যে থেকে প্রথমে বললো 269 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এখন বলছে 265 জনকে। প্রশ্ন ভুলটা এত দেরিতে কেন সামনে আসে, এবং দ্বিতীয়ত হচ্ছে কেন মাত্র 269 জনকেই 1 নম্বর করে বাড়িয়ে দেওয়া হয় হঠাৎ করে? একদমই এখানেই প্রশ্ন উঠছে যে আপনি সিলেক্টিভ ওয়েতে কয়েকজনকে কেন করছেন, এবং সব থেকে মানে আশ্চর্য হয়ে যাবেন যে টেট কোয়ালিফাইড হলে তবেই সে সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা বলুন তো, যে 2016 সালের অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকা সত্ত্বেও 2017 সালে এই যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কারোর মার্কস রিঅ্যাসেস করে তাকে সিলেকশন প্রসেসে ইন্ট্রোডিউস করে সেকেন্ড প্যানেল তৈরি করা হলো। এই সেকেন্ড প্যানেল তৈরি করার পিছনে যুক্তি কি? আপনি যদি সঠিক তদন্ত হয় তাহলে দেখবেন এরকম সেকেন্ড প্যানেল, থার্ড প্যানেল, ফোর্থ প্যানেল অনেক কিছু পাবেন। এখানেই তো প্রশ্ন, আপনি বলছেন যদি সঠিক তদন্ত হয় তাহলে কি সঠিক তদন্তের দিকে এগোচ্ছি আমরা ফিরদৌস? এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন হচ্ছে রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতীদের যারা অপেক্ষা করে রয়েছেন যে অনেক বড় বড় এক্সে বার্কারের তদন্তের শেষ দেখতে পাওয়া যায়নি আজ পর্যন্ত। এটা ফ্যাক্ট, রাজ্যের শাসক দল বলে এবং প্রত্যেকে জানেন যে অনেক তদন্তের শেষ হয়নি, কিন্তু এই তদন্তের ক্ষেত্রে কোনো রাজনীতি জড়িয়ে নেই। সাধারণ মানুষ, বেকার যুবক যুবতী তাদের ন্যায্য হকের জন্য লড়াই করছেন, তারা তাদের শেষ দেখার জন্য অপেক্ষা করছেন। এই তদন্তের শেষ কি হবে? আজকে মানিক ভট্টাচার্যের পদ থেকে অপসারণ দিয়ে কোথাও কি মনে হচ্ছে তার শুরু হয়ে গেল? বিচার আর বেশি দেরি নেই। একদমই সেই জন্য তো কোর্ট মনিটরড এই সিবিআই ইনভেস্টিগেশন, যে সিবিআই ইনভেস্টিগেশন চলছে সমস্তগুলো, সে প্রাথমিক হতে পারে, সে গ্রুপ সি গ্রুপ ডি হতে পারে, নবম দশম একাদশ দ্বাদশ হতে পারে, সবগুলোই কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন। কিন্তু অর্থাৎ কোর্ট এই ইনভেস্টিগেশনকে মনিটর করবে। ফলে আমরা অত্যন্ত আশাবাদী যে এই তদন্ত পরিণতি পাবে এবং দোষী ব্যক্তি প্রত্যেকে শাস্তি পাবে এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা তাদের আলটিমেট যে বিচার সেই বিচার পাবে। আমরা অত্যন্ত আশাবাদী, যেহেতু কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন এবং কোর্ট যেহেতু সিট তৈরি করে দিয়েছে এবং কোর্ট যেহেতু মনিটর করছে, নিশ্চিতভাবে দোষী প্রতিটি ব্যক্তি এরকম রঞ্জন রাও। সত্যি আমি জানি না, কারণ বারবার করে কত তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে যে শেষ পর্যন্ত সত্যি যারা বঞ্চিত হয়েছে এদের প্রত্যেকের চাকরি যাওয়ার পর যোগ্য ব্যক্তিরা চাকরি পাবে, নিঃসন্দেহে সেটা ঐতিহাসিক দিন হয়ে যাবে। আপাতত অনেক ধন্যবাদ। আমি বলছিলাম কিছুক্ষণ আগে অনেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন, তারা রিপ্লাই দিচ্ছেন। বিজয় কুমার বসু তিনি বলছেন যে আমরা দেখতে চাই যারা 2 নম্বরে করে চাকরি পেয়েছেন বিতাড়িত শিক্ষকরা যেন বিজেপি নেতৃত্বের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেয় আর গোটা দেশে সেটা সম্প্রচারিত হয়। কেন বলছেন? কারণ শুরুতে আজকে একটা বিতর্কিত বক্তব্য দিয়ে শুরু করেছিলাম। আমি চলে আসি আমার আজকের প্যানেলে। ফিরদৌসকে ছেড়ে দিই। আমাদের সঙ্গে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, এছাড়া রয়েছেন সিপিআইএম মুখপাত্র কনিনিকা বসু, রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি এবং রয়েছেন চাকরি প্রার্থী মিঠুন বিশ্বাস। মিঠুনের আগেও একদিন আমাদের সঙ্গে ছিলেন। মিঠুন সেই সময় স্টুডিও থেকে বলেছিলেন যে তারা দেখতে চান যে সত্যি আদালতের দরজায় হেঁটে, আদালতের দরজায় কড়া নেড়ে কোনো বিচার পাওয়া যায় কি না, নাকি শেষ পর্যন্ত সবটাই গিয়ে ওই সেটেলমেন্টের রাস্তায় গিয়ে সবাই হাঁটতে থাকে। শেষ পর্যন্ত যারা রাস্তায় থাকেন তারা রাস্তায় থাকেন, আর যারা চাকরি পান তারা মাস গেলে মাইনে তুলতেই থাকেন। প্রত্যেকের কাছে আমি আসবো, তবে তার আগে শুরুতেই আমি ডক্টর শান্তনু সেন রয়েছেন। ডক্টর সেন, আপনাকে দিয়ে শুরু করি। যাদের চাকরি গেল তারা গিয়ে বিজেপি এমএলএদের বাড়ির সামনে যদি ধর্ণা দেয় তাহলে কি হবে? যাদের চাকরি গেল তাদের উচিত বিজেপি নেতাদের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেওয়া?
আপনার দলনেত্রী ধরনের একটা মন্তব্য করছেন এই সময় দাঁড়িয়ে, যেখানে এত এত বেকার যুবক যুবতী চাকরি প্রার্থীরা রাস্তায় রয়েছেন। কি বলবেন আপনি দলের মুখপাত্র, তাই এই প্রশ্ন আপনাকেই করতে হচ্ছে আমাকে আজকে। প্রথমে আমি আপনাকে বলি, আমার দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্তারিত বক্তব্যের একটা অংশকে তুলে আপনি যদি এই ধরনের প্রতিস্থাপন করেন তাহলে তো সঠিক ব্যাখ্যা দেওয়া হবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে যেটা বলেছেন সেটা হচ্ছে বাংলায় চাকরির নিয়োগ হয়েছে, যেটা এর আগে কোনো দিন হয়নি। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে 1 লক্ষ মানুষ চাকরি পেলে কয়েকটা ভুলভ্রান্তি হতে পারে, সেগুলো শুধরে নেওয়া যায়। কিন্তু যারা ভারতবর্ষে এই মুহূর্তে 45 বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বেকারত্বের জ্বালায় ছাত্র যুবকে জ্বালিয়ে মারছে, তাদের মুখে এই ধরনের কথা, তাদের একটা স্যাডিস্টিক প্রেজার যে 17,000 চাকরি আমরা খেয়ে নেব। এবং আমি অন ক্যামেরা আপনাকে বলতে চাই, আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে প্রেস কনফারেন্সে তির্যকভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, এবং তিনি মুখ্যমন্ত্রীর একজন ভাইয়ের নাম করে তিনি বলেছেন যে তার দাদা, সেই দাদাকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন। আজকে শুভেন্দুবাবুকে আমি প্রশ্ন করি যে আপনার বাবাকে যদি আমি আপনার কাকা বলি, আপনার কি শুনতে ভালো লাগবে? সেখানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, তার ভাইকে কেন্দ্র করে যে ধরনের অবমাননাকর মন্তব্য করেছেন, বাংলার মানুষ সেটা দেখেছে। ভাত দেওয়ার নাম নেই, কিল মারার গোসাই। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় চাকরি দিয়েছেন। বিজেপি শাসিত রাজ্যগুলোয় তাকিয়ে দেখুন, উত্তরপ্রদেশে আজও আমাদের মনে পড়ে ব্যাপক কেলেঙ্কারির কথা, আজও আমাদের মনে পড়ে আমাদের রমেশ পোখরিয়াল বিজেপির মন্ত্রী, তার কেলেঙ্কারির কথা, আজও আমাদের মনে পড়ে যে একের পর এক হেমন্ত বিশ্ব শর্মার কথা, আমরা সেগুলো ভুলিনি। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে চাকরি দেওয়ার নাম করে কি প্রহসন হয়? মথুরায় জাল রিক্রুটমেন্ট কীভাবে হয়েছিল, 2010 সালে উত্তরপ্রদেশে 462 জনের চাকরি কী করে বাতিল গিয়েছিল, এগুলো সমস্ত আমাদের মাথায় আছে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিয়েছেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেই নিয়ে তদন্ত হচ্ছে। এটা বিজেপি শাসিত রাজ্য নয়, এখানে নিরপেক্ষভাবে তদন্ত হয়। তদন্তে সত্য উদ্ঘাটিত হলে নিরপেক্ষভাবে প্রশাসন পদক্ষেপ নেয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মেরিটের ভিত্তিতে যাতে কেউ ডিপ্রাইভ না হয়, সেই জন্য ত্রিপুরার মতো আন্দোলনকারীদের লাঠি মেরে রাস্তা থেকে সরিয়ে দেয় না, তাদের জন্য প্যারালাল ব্যবস্থা তিনি করে রাখেন, যাতে মেরিটের দিক থেকে কেউ ডিপ্রাইভ না হয়। এবার আমি আপনাকে পুরোটাই, আপনার শুরুতেই বক্তব্য বলার সুযোগ দিলাম যাতে আপনি পুরোটাই বলতে পারেন। এবার আমি আবারও ফিরে আসি আপনার প্রশ্নে, যেখানে আমি প্রথমেই আপনাকে প্রথম লাইনের পরে আটকাতে পারতাম। তা হচ্ছে এই মুহূর্তে বিশ্বাস করুন আমাদের ত্রিপুরা, গুজরাট, মথুরা বা কেন্দ্রের প্রকল্প নিয়ে এই প্যানেল নয়, আপনি যদি নিঃসন্দেহে খেয়াল রাখেন তাহলে প্রতিদিন আমাদের একটা অগ্নিপথ বা অগ্নিবীর বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা নিঃসন্দেহে এই রাজ্যের নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে। এবং আজকে খুব স্পেসিফিক আমি যে লাইনটা বললাম আপনাকে, সেই লাইনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাদের চাকরি যাচ্ছে তারা যদি এখন বিজেপি এমএলএদের বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসে তাহলে কি হবে? যাদের চাকরি যাচ্ছে, আমার আপনার কাছে আবারও প্রশ্ন, তাদের কি অন্যায়ভাবে চাকরি যাচ্ছে? তাদের কি চাকরি যাওয়া উচিত নয় ডক্টর সেন? আমি আপনাকে আবার একইভাবে উত্তর দিচ্ছি, আপনার প্রশ্নটা যদি একই থাকে আমার উত্তরটাও একই। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে চেষ্টা করছেন, যেখানে এর আগে 8 বছর 10 বছর অন্তর অন্তর পরীক্ষা হতো কিনা সন্দেহ হাপিত্তেশ করে মানুষ বসে থাকতো সিগারেটের ঠোঙার পিছনে লিখে দিয়ে। কিছুদিন আগে তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, পশ্চিম মেদিনীপুরে একজন কমরেড সোশ্যাল মিডিয়ায় সেটা বেরিয়েছে, তার লেটারেডে লিখে দিচ্ছে অমুক লোককে অমুক জায়গায় চাকরি দাও। সেখানে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে দীর্ঘদিনের থেমে থাকা অবস্থাকে সচল করে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিতে নিয়োগ দিতে 11 বছরে দুবার পরীক্ষা হয়েছে এসএসসি। সেইখানে এতদিন পরে যখন এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, আপনাদের দলের নেতার মন্তব্য যে এসএসসি পরীক্ষা কোনো দুর্গাপূজা নয় যে বছর বছর হবে। আপনাদের দলের মন্তব্য এসএসসি নিয়োগ নিয়ে কোনো স্থগিতাদেশ নেই ডক্টর সেন, নিয়োগ নিয়ে কোনো স্থগিতাদেশ নেই, নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়ে রয়েছে। আপনাকে তো কম্পেয়ার করতে হবে আগের সাথে। আপনি বলুন অঙ্কিত অধিকারীর চাকরি যাওয়াটা ভুল না ঠিক? আপনার সাথে আগের থেকে তো কম্পেয়ার করলে তো না, অঙ্কিত অধিকারীর চাকরি যাওয়াটা ভুল না ঠিক? আমি আবার বলছি, আপনাকে তো কম্পেয়ার করতে হবে আগে বাংলা কি ছিল, চাকরি গেছে তারা বিজেপি বিধায়কের বাড়ির সামনে ধর্নায় বসবে, বিজেপি কি করেছে, এখন এখানে কি আছে, তবে তো আপনি বুঝতে পারবেন। সেখানে তা না করে যদি আপনি 99% একটা ভর্তি গ্লাসে 1% খালি জায়গাটা দেখিয়ে প্রমাণ করতে চান গ্লাসটা খালি, তা তো হবে না। আপনাকে তো কম্পেয়ার করতে হবে বাংলায় আগে ছিল কি ছিল, এখন কি হচ্ছে, একদিকে 380 জনের তালিকা, এখন কি হচ্ছে, অন্যদিকে 269 জনের তালিকা। আপনাকে তফাৎটা বুঝতে গেলে তো আপনি দায়িত্ব নিয়ে বলছেন ডক্টর সেন, এবং আপনি জানেন নিশ্চয়ই এই মুহূর্তে বিপুল পরিমাণ মানুষ দেখছেন। আমি শুধুমাত্র আমাদের ইউটিউব লাইভ স্ট্রিমিং এ দেখছি এই মুহূর্তে বাংলার সমস্ত সংবাদ মাধ্যমের থেকে সবচেয়ে বেশি মানুষজন এই মুহূর্তে সোজাসুজি স্বর্ণালী দেখছে। আপনার বক্তব্য নিশ্চয়ই প্রত্যেকে দেখছেন, আপনি দায়িত্বশীল মন্তব্য করছেন। আপনি বলছেন যে
এতদিন ধরে এই 269-এর তালিকা পাশাপাশি হচ্ছে 380 জনের তালিকা, আপনি বলছেন এটা 1% দুর্নীতি বিক্ষিপ্ত ঘটনা। না, আপনি তো আবার আপনার কথাটা আমার মুখে বসালেন। আমি 1% দুর্নীতি বলিনি, আমি আপনি বলছি বললেন 1% না, থাকা, আমি কি বলছি 1% না, আমি বলেছি একটা গ্লাসের 99% ভর্তি, 1% খালি। আপনি 1% খালিটা দেখিয়ে বলতে পারেন না গ্লাসটা খালি, তার মানে আমি দুর্নীতিটা এটাকে 1% আপনার বলিনি। 1% খালি মনে হচ্ছে? 100 বার তাই। এটা যে অঙ্কিত যে অধিকারী লেভেলে চাকরি যে আপনার ঠিক মনে ভুল মনে আবার আমি হচ্ছে। বলছি সাবজুডিস ইস্যু নিয়ে আমি কথা বলবো না, আপনার কথা জোর চেষ্টা করলে আমার মুখে বসাতে পারবেন না, কিন্তু আমি যেটা বলছি না, যেটা আমি আমাদের চেষ্টা করছি মুখ্যমন্ত্রী, আপনার মুখে কথা বসানোর, আমার না আমি নিজে মুখ্যমন্ত্রী কথা যেটা, বলছি। তাহলে এটা আপনার কথাটা আদালতের নির্দেশ। আরে ভাই, অঙ্কিত অধিকারীর চাকরি তো বিজেপি আমার এমএলএ দাঁড়িয়ে 100 বার কে নেয়নি। বলেছে, আমি তো সেটা নিয়ে কিছু বলছি না, কিন্তু আমি যেটা বলছি যে পরিমাণে আপনি নিয়োগ দলের হয়েছে, প্রতিনিধিত্ব করছেন, আপনার যে দলের নেত্রী পরিমাণে বলছেন নিয়োগ যে যাদের হয়েছে, চাকরি গেছে তারা যে বিজেপি এমএলএ বাড়ির সামনে পরিমাণে ধর্নায় নিয়োগ হয়েছে, বসবে। হ্যাঁ, যে পরিমাণে নিয়োগ হয়েছে তার তুলনায় যে কটা ঘটনা সামনে এসেছে সেটা নিশ্চয়ই সেগুলো বিক্ষিপ্ত তদন্ত ঘটনা, ছোট সাপেক্ষ, ঘটনা, সামান্য। নিশ্চয়ই করে তদন্ত সাপেক্ষ, কিন্তু সেগুলোকে হাওয়া দেওয়া তাদের পোষায় না যারা দেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, যারা দেশে 45 বছরে সব থেকে বেশি বেকারের আচ্ছা বেশ, কারখানা তবে তৈরি এই করেছে। দুর্নীতি হলে আপনাদের এক্সপেকটেশন, আমি বলে দিই, আপনাদের এক্সপেকটেশন হচ্ছে দুর্নীতির বিষয় তদন্ত হলে আপনারা উচ্চতর কোর্টে যাবেন, এই নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো বিরোধী এই নিয়ে আপনি মন্তব্য কি করবে না। নিজে মনে করেন সাবজুডিস ইস্যুতে ডিসকাশন করা যায়? সাবজুডিস ইস্যু নিশ্চয়ই তার কোথায় কিছু- রয়েছে এখানে? আমাদের সঙ্গে আগে একজন নিশ্চয়ই আইনজীবী ছিলেন, এখনো বিক্রম প্রশ্ন রয়েছেন। করতে গেলে প্রশ্ন বিক্রম, না না, আমি বিক্রম কি আছে আমাদের সঙ্গে এখনো? বিক্রমের কাছে আমি আসি। বিক্রম অনেকক্ষণ ধরে হাত তুলছেন, যদি এখানে আমি প্রত্যেককে দেখতে পাচ্ছি না, যদি দেখতে পেতাম তাহলে আরো সুবিধা হতো। বিক্রম, সাবজুডিস ইস্যু নিয়ে ডক্টর সেন মন্তব্য করতে চাইছেন না। আমি লয়ের স্টুডেন্ট নই, আমি সাংবাদিকতা করে এসেছি, সাংবাদিক আমি। আমাকে একটু প্লিজ ক্ল্যারিফাই করে বলবে যে যার অঙ্কিত অধিকারীর চাকরি চলে গেছে এবং যাদের চাকরি যাচ্ছে, এটা কি সত্যি সত্যি সাবজুডিস বিষয়? এই নিয়ে প্রশ্ন করা যাবে না? আজকে শাসক দলের নেত্রী বলছেন যে এদেরকে বিজেপি বিধায়কদের বাড়ির সামনে কি ধর্নায় বসতে দেওয়া উচিত। দেখুন, আমার মনে হয় এই ধরনের আমি বলছি যে আমার মনে হয় এই ধরনের যে মন্তব্য একজন হাইয়েস্ট লেভেল থেকে আসছে, আমি জানি না কেন ভয় পাচ্ছে। আমার মনে হয় বোধহয় ভয় পাচ্ছে 16,500 চাকরি চলে যেতে পারে। এক, দ্বিতীয় কথা যেটা বিষয় সেটা হলো যে সাবজুডিস বিষয় ডেফিনেটলি, কিন্তু যেগুলো অর্ডার পাসড বাই দা কোর্ট, যে চাকরি চলে গেছে, চাকরি গেছে বা স্যালারি স্টপ, এগুলো কিন্তু একটা অর্ডার, রেকর্ডেড অর্ডার, সেটা নিয়ে কোনো ব্যাপারে কোনো মন্তব্য করাই যেতে পারে। আমি তো কোর্টের কোনো ক্রিটিসিজমও করছি না আর কোনো কথাও বলছি না, কিন্তু চাকরি যা চলে গেছে সেটা নিয়ে বলা হচ্ছে, একদম সেটা নিয়ে বলা যেতে পারে, সেটা নিয়ে কোনো আইনগত কোনো বার নেই। আমি একটাই কথা বলবো স্বর্ণালী ম্যাডামকে, যে আজকে যদি আলোচনা হয় তাহলে সেই আলোচনাও করুন যে উদয় নারায়ণপুরে 2021-এ যিনি বিজেপির প্রার্থী ছিলেন তিনি ধরা পড়েছেন, তিনিও পয়সা নিতেন চাকরি দেওয়ার জন্যে। সেই আলোচনাটাও আজকে এই ডিবেটের টপিকে আরো শুধুমাত্র উদয় নারায়ণপুর করে, আমি তো আরো আলোচনা করব, আমি আসছি শঙ্কুদেব পণ্ডার কাছে, একদম আমি আসছি। শুধু উদয় নারায়ণপুর কেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাও বলেছেন যে মন্দারমণির নাম হয়ে গেছে দাদামণি। পুরুলিয়ার চাকরি কি করে মেদিনীপুর থেকে হচ্ছে? শঙ্কুদেব বাবুর কাছে আসি একটু। মন্দারমণি, মেদিনীপুর, বিভিন্ন প্রান্তে আপনাদের দলের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী উত্তর দিয়েছেন, কিন্তু এই প্রশ্নের দায় আপনাদেরই, কারণ আপনাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। দেখুন, আমি এতক্ষণ শুনেছি, আমি 2 মিনিটে শেষ করে নেব, তারপরে এই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, গোড়াতে চলে যাই। দুর্নীতি, গন্ডগোল, শিক্ষা দপ্তর, এর গোড়াতে পৌঁছানো দরকার। গোড়া করতে হলে কোথায় যেতে হবে? প্রথমেই মাধ্যমিক। আমি আপনাদের চ্যানেলে আজকে একটা সরাসরি অভিযোগ করতে চাই, আপনারা খতিয়ে দেখবেন অভিযোগ এবং দুর্নীতিটা ঠিক কিনা। মাধ্যমিকের যে বোর্ড আছে, যে অ্যাডহক কমিটি, যার মাথায় কল্যাণময় বাবু বসে রয়েছেন, আমার কাছে ডকুমেন্ট আছে, আমি মেমো নাম্বার দিয়ে প্লেস করে বলতে পারি, শান্তনুদাদের সরকার, তৃণমূলের সরকার, সেই কল্যাণ বাবুকে 8 মাস ধরে বেতন দিচ্ছে না। কারণ কি জানেন? কল্যাণ বাবুর বিরুদ্ধে অভিযোগ তিনি 2,37,246 টাকা প্রতি মাসে বেআইনিভাবে উইথড্র করেছেন, এবং তার যে অ্যাডহক কমিটি, তার 70 বছর বয়স হতে গেল, কিন্তু 68 বা যে এজ লিমিট আছে বিধানসভায়, তার থেকে বেশি বয়সের পরে তাকে ওই জায়গায় বসিয়ে রাখা হয়েছে। এবং চেষ্টা চলছে এই দুর্নীতিগ্রস্ত মানুষকে, যে অ্যাডহক কমিটি আগামী কালকে শেষ হয়ে যাবে 21 তারিখ, 21/6/22-এ, তাকে এক্সটেনশন দিয়ে আবার সেখানে বসানো, যাতে তিনি কড়ায়, গন্ডায়, লেফটে লুপটে দুর্নীতি করতে পারে। শঙ্কু, আপনি কিন্তু মারাত্মক অভিযোগ করছেন এবং স্টুডিওয়ে বসে করছেন, অন এয়ার আপনি অভিযোগ করছেন। সরকার অন এয়ার অভিযোগ করছে, এই সরকার। আমার কাছে মেমো আছে, ওদের এডুকেশন ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি চিঠি দিয়ে জানিয়েছেন যে ওনাকে বেতন দেওয়া যাবে না, উনি বেআইনিভাবে বেতন তুলেছেন। ওদের যে অডিট রিপোর্ট, সেই অডিট রিপোর্টে এসছে যে কল্যাণ বাবুকে টাকা ফেরত দিতে হবে, তারপরেও তারা ওকে সরাচ্ছেন না, তারপরে ওনাকে কালকের পর এক্সটেনশন দেওয়ার প্ল্যানিং হচ্ছে।
আপনাদের মনে হয় যে দুর্নীতি থেকে বেরোনোর এদের কোনো ইন্টেনশন আছে? এরা কোনোভাবে দুর্নীতি থেকে বেরোবে? এদের ইন্টারেস্টই হচ্ছে দুর্নীতি করবার। আমি শান্তনুদা একটা কথা বলেছেন যে সিপিএম চিরকুটে করে চাকরি দিত। এরা ভাই সায়েন্টিফিক ওয়েতে 2 নম্বরই করছে। এদের সরাসরি কল্যাণবাবু কমিটি বানিয়ে ফেলেছেন, কল্যাণবাবুর কাছে ফোন যাচ্ছে, তিনি লিস্ট ধরে লোককে চাকরি দিয়ে দিচ্ছেন। এদের সায়েন্টিফিক দুর্নীতি এখন লাজে খবরে অবস্থা করেছে পার্টি। না, আপনি এখানে থেকে বসে আমি সরাসরি স্বর্ণালী প্ল্যাটফর্মে বসে আপনি অভিযোগ করছেন, শুধু অভিযোগ করছি না, আরো একটা কথা বলবো, সেই ভিত্তিতে নিশ্চয়ই অভিযোগ করছেন। আপনি বিরোধী নেতা হিসেবে এখানে এসেছেন। শুনুন, শান্তনুদা তো একটু প্রথিতযশা চিকিৎসক, ভালো ডাক্তার মানুষ। আমি শান্তনুদাকে বলবো যে শান্তনুদা, দুর্নীতিকে ভুল বলে চালানোর চেষ্টা করলে হবে না। আপনি দুর্নীতিকে ভুলের আছিলায় বের করে দেবেন, এসব হবে না। এই চ্যানেলে বসে সরাসরি অভিযোগ করছি, কেন কল্যাণবাবু, যাকে 4 বার সিবিআই ডাকছে, এই নিয়োগ মামলায় তিনি আইডেন্টিফাইড, তার নাম এসেছে, সিবিআই মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে বসে আছে, তিনি নাকি বাংলার ছেলেদের মাধ্যমিকে পড়াবেন, তিনি সার্টিফিকেট দেবেন, তিনি রেজাল্টের তলায় সই করবেন, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ। কেন 8 মাস তাকে বেতন দিচ্ছেন না আপনারা? কেন আপনাদের এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি লিখিত জানানোর পরেও আপনারা তাকে সরাননি? কেন তিনি বেশি বায়না তুলেছেন? আমি এই মারাত্মক অভিযোগ নিয়ে একবার আসি। কনিনিকাদি আমাদের সঙ্গে রয়েছেন। কনিনিকাদি, এই স্টুডিওতে বসে একদিকে শান্তনু সেনের বক্তব্য, পাশাপাশি আইনজীবীদের বক্তব্য আমি আগেই শুনিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমি আইনজ্ঞ নই। শঙ্করদেব স্টুডিও থেকে বসে অভিযোগ করছেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় আগে থেকে দুর্নীতিগ্রস্ত এবং রাজ্য সরকার এটা জানতো। বিগত 8 মাস ধরে তার বেতন বন্ধের নির্দেশও রয়েছে, কার্যকর হয়েছে, তারপর এখনো পর্যন্ত তিনি নিজের পদে বহাল রয়েছেন। কনিনিকাদি, যদি এরকম একটা ঘটনা হয়ে থাকে যেটা শঙ্কুবাবু বলছেন, তাহলে তো অবশ্যই রাজ্য সরকারের দেখা উচিত। এই বিষয়টা আমি ডিটেইলে জানি না, বলতে পারবো না, কিন্তু পর্ষদকে তো বারবার কোর্ট ডেকে পাঠাচ্ছে, এবার প্রাইমারিতে চাকরির ক্ষেত্রে এই কথা বললো যে তার মানে তো নিয়োগের দুর্নীতিগুলো প্রমাণিত, তার জন্যই তো কোর্ট অর্ডার দিচ্ছে। শুধু ডেকে পাচ্ছে নয়, আজকে আপনি জানেন কনিনিকাদি যে আজকে মানিক ভট্টাচার্যকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানিক ভট্টাচার্য আজ আর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নন। ভেবে দেখুন যে কি লজ্জা, এ তো বাংলার লজ্জা, যে এমন জায়গায় দুর্নীতি গেছে যে কোর্টকে অর্ডার দিতে হচ্ছে পর্ষদের সভাপতিকে সরানোর। এ তো বাংলার লজ্জা। একের পর এক দুর্নীতি। কেন হচ্ছে নিয়োগে এই দুর্নীতি, এটা দেখতে হবে না? আমি দুজনেই হাত তুলেছেন, অবশ্যই আমি আসছি। রাজ্য সরকার এই নিয়ে দায় এড়াতে পারে না। আমি শান্তনুদার একটা প্রশ্নের উত্তর দিতে ভুলে গেছি, এক লাইনে শেষ করবো। ইনারা বলেছেন যে যাদের চাকরি যাবে বেআইনি ভাবে, যারা চাকরি পেয়েছেন তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেবেন। ভাই, আপনি 18,000 পাঠাবেন, আর যে 70,000 আর লাখো লাখো ছেলেরা জাস্টিফাইড হইতে চাকরি পায়নি এই বেআইনি লোকেদের জন্য, যারা টাকা দিতে পারেনি বলে চাকরি পায়নি, যারা এই ছেলেগুলো রাস্তায় বসে আছে, তারা তাহলে সবাই আপনাদের বাড়িতে। আমি উত্তর নেব মিঠুনের কাছ থেকে। মিঠুন আমাদের সঙ্গে রয়েছে, তবে তার আগে আমি একবার বিক্রমের কাছে আসি। বিক্রম, একবার আসি বিক্রমের কাছে। হ্যাঁ, আমি আসবো। শান্তনুদা, বিক্রমকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আপনি হাত তুলেছিলেন। বলছি 23 লক্ষ পরীক্ষার্থী, তার মানে পশ্চিমবাংলায় 23 লক্ষ বেকার, তাহলে এই ছেলেগুলো কোথায় যাবে? তাদের কোনো ব্যবস্থা হবে না? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আজকে যে ডকুমেন্টস গুলো কোর্টে প্রডিউস করা হয়েছে সেগুলো একদম নতুন ডকুমেন্টস, 2017 সালের ডকুমেন্টস না বলে বিস্ময় প্রকাশ করেছেন জজ। ফরেনসিক ল্যাবরেটরির কাছে পাঠিয়েছে। এই ধরনের দুর্নীতি আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো জায়গাতে হয়নি, যে কোর্টের কাছে এসে আমি যে ডকুমেন্ট দিচ্ছি নতুন বানানো ডকুমেন্ট, 5 বছর আগের ডকুমেন্ট হওয়ার কথা ছিল, সেই ডকুমেন্টের পেপারের এজ এবং লাইফ দেখে বোঝা যাচ্ছে, অ্যাপারেন্টলি দেখে বোঝা যাচ্ছে যে নতুন ডকুমেন্ট কোর্টের কাছে দেওয়া হয়েছে, সেই জন্য সেটাকে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছে। আর পাস করেনি যে লোকগুলো, সেগুলো চাকরি পেয়ে গেল। এখনো হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওয়েট করে আছে, যাদের 6 নম্বর দিলে তারা পাস করে গেছে এবং তাদের চাকরি হবে, তারা আজও চাকরি পায়নি। প্রচুর সংখ্যক লোক আছে এটা এই প্রাইমারিতে। এরা কোথায় যাবে শান্তনুবাবু? এত ছেলে মেয়েরা কোথায় ধর্ণা দেবে? তাহলে এরা কি পাল্টা তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বাড়ির সামনে ধর্ণা দেবে? আপনারা কি বুঝতে পারছেন যে একটা ঐতিহাসিক দুর্নীতির কথা বলা হচ্ছে, সেখানে আপনারা তার পাশে না দাঁড়িয়ে দুর্নীতি যারা করেছে, যারা 2 নম্বরি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল হয়েছে, তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন? শান্তনুবাবু, বাংলার মানুষ এত ভোট দিয়েছে আপনাদেরকে। আপনি যখন বললেন আমার কথাটা চুপ করে ধৈর্য ধরে শুনবেন, আমি কি আপনাকে আপনার কানে কানে বলেছি যে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি?
আপনি কি করে এটা বলতে পারলেন যে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি? কাদের পাশে দাঁড়াচ্ছেন? আপনি যে বলছেন তাদের পাশে দাঁড়াচ্ছি, আমি কি আপনাকে কানে কানে বলে এলাম যে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি? তাহলে এই ধরনের কথা কেন বলছেন? কানে কানে কেন বলবেন? কোনটা দিয়ে প্রমাণ হচ্ছে? কোনটা বিধানসভায় বলেছি আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি? যারা চাকরি যাচ্ছে, যারা চাকরি হারাচ্ছেন তাদের উচিত বিজেপির বিধায়কদের বাড়ির সামনে ধর্নায় পাঠানো। তার মানে দুর্নীতি, যে যদি কোনো দুর্নীতি হয় সেটাকে সমর্থন করছে? আপনি 2 4 করে দিলে সব সময় হবে? আপনি যখন বললেন এই অঙ্কটা আপনাকে মেলাতে হবে আগে। আমি অঙ্ক মেলাচ্ছি, তার আগে 2 2 4 করছেন, তাহলে কাদের চাকরি যাচ্ছে আপনি বলুন আগে। অঙ্কিত অধিকারের চাকরি যাওয়া ঠিক না ভুল? আপনি বলে নিন, তারপর আমি বলবো। চাকরি যাওয়া ঠিক না ভুল? শুনুন, আপনি সোজাসুজি স্বর্ণালীর টিআরপি বাড়ানোর জন্য যদি নিজে বলবেন বলে নিন, যখন সময় দেবেন আমি বলবো। সবথেকে বেশি আপনি বলেছেন। তাহলে আমার যে কজন প্যানেলিস্ট রয়েছে, মিঠুন তো এখনো অবধি কথাই বলতে পারেনি, সবথেকে বেশি আপনি বলেছেন। আপনি বলছেন আপনি কানে কানে বলেছেন, আপনি বলতে দেন, তাহলে আমি বলবো। বিধানসভায় বলেছেন, আপনি বলতে দিলে বলবো আমি। বিধানসভায় যেটা বলেছেন তার অপভ্রংশ করবেন না। এক, যারা বেকারের কথা বলছে, একজন জনৈক অ্যাডভোকেট সাহেব বললেন ভারতবর্ষের এই মুহূর্তে যা বেকারত্বের জ্বালা, তার থেকে পশ্চিমবাংলায় এমপ্লয়মেন্ট জেনারেশন বেশি হয়েছে। 2, আপনি আজকে বললেন যে এই ক বছরে 2বার টেট হয়েছে। আপনি খবর নিয়ে দেখেন তো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে টেট হয় সেটা কভার হয়েছে। আমাদের রাজ্যে পরীক্ষাটার ফিস 25 টাকা, আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাটা তার ফিস 1200 টাকা। আর ভাই শঙ্কুকে বলি, তুমি কল্যাণবাবুর কথা বলছো, তুমি হয়তো তুমি তোমার লাইনে ঠিক বলছো পার্টিকে খুশি করার জন্যে, কিন্তু আমরা কি দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি বলছেন তিনি সিবিআইয়ের চার্জশিটের একটা লোক, সিবিআই চার্জশিটের একটা লোক, তিনি বড় বড় জ্ঞান দিচ্ছেন। তিনি সিবিআই কে চার্জশিটের নাম বলুন? লিডার অফ দ্য অপোজিশন। কে চার্জশিট? কবে চার্জশিট হচ্ছে? কবে চার্জশিট হচ্ছে? মিথ্যা কথা বলছেন। আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেব। আপনি বিরোধী দলনেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। এই ধরনের মিথ্যা অভিযোগ করবেন না। শান্তনু বাবু, আপনি দায়িত্বশীল একজন এমপি, একদম আমি আপনি সঠিক এই কথা ধরনের বলছি। ব্রিচ অফ আমি সঠিক কথা বলছি। আপনি কোন কথা বলবেন না। আমি সঠিক কথা, একদম সঠিক কথা বলছি। কোনো চার্জশিট হয়নি। সিবিআই অভিযুক্ত লোক, সিবিআই অভিযুক্ত লোক অমিত শাহ ঘুরে বেড়াচ্ছে। সিবিআইকে ঘিরে বসে আছে, আজকে অমিত শাহকে ঘিরে ঘুরঘুর করছে। আপনি বাজে কথা কম বলুন, আপনি বাজে কথা কম বলুন, আপনি বাজে কথা কম বলুন, আপনাদের দলের মুখপাত্র, আপনি বাজে কথা কম বলুন, আপনি বাজে কথা কম বলুন, আপনি বাজে কথা কম বলুন। আপনি বলবেন না আজকে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, কোথায় ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, একদম ধোয়া তুলসী পাতা হয়েছে, তদন্ত পেশ করেছে, পালিয়ে যাননি, পালিয়ে যাননি, তদন্ত পেশ করেছে। অমিত শাহ কি ঘুরে বেড়াচ্ছে? প্লিজ আপনারা অন্যদিকে গাইড করবেন না। সঠিক তথ্য দেওয়াটা যেরকম আপনাদের দায়িত্ব, আমিও চাইবো এখানে যারা প্যানেলিস্ট আসছেন তারাও সঠিক তথ্য দিন। আর একটা কথা আমি বলি, খুব ছোটবেলায় আমরা পড়তাম ভাব সম্প্রসারণে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। এক্ষেত্রে যারা অন্যায় করছে, যারা অন্যায় সহ্য করছেন, যারা অন্যায়কে ঢাকার চেষ্টা করছেন, মুখে আপনারা বলছেন যে আপনারা তদন্তের সপক্ষে রয়েছেন, তদন্তের কোনো রকম ইন্টারফেয়ার করতে চান না, প্রকৃত দোষীরা শাস্তি পাবেন, কিন্তু পাল্টা আপনারা বলছেন, পাল্টা আপনাদের পার্থ চট্টোপাধ্যায় চলে যাচ্ছেন হায়ার ডিভিশন বেঞ্চে আবেদন করছেন, সেখান থেকে খারিজ হচ্ছে, আবার আসছেন, পাল্টা আপনারা বলছেন যে যাদের চাকরি যাচ্ছে তাদের উচিত বিজেপি বিধায়কদের বাড়ির সামনে ধর্নায় বসা উচিত। তাহলে কি মানে দাঁড়ায়, মানে সঠিক অঙ্ক কি দাঁড়ায়? যে তাহলে এই যে তদন্ত চলছে, যে তদন্ত নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে, শুধুমাত্র আপনারা রাজ্যের শাসক দল নয়, আমরা একাধিকবার প্রশ্ন তুলেছি সিবিআই আধিকারিকদের যে একাধিক তদন্ত শেষ হয় না, এখানে যখন তদন্ত এগোচ্ছে। হ্যাঁ, খুব সংক্ষেপে আমি মিঠুনের কাছে বাসা, আমাকে একটা বিরতিও নিতে হবে। কর্ণিকা দিবে আপনার কাছে আসছে, মিঠুনের কাছেও আসছে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো। আমি আসবো। সময় খুব অল্প, কিন্তু সত্যি মারাত্মক অভিযোগগুলো সামনে আসছে, আমাদেরও সময় অল্প, তাই প্রতিদিন এই বিষয় নিয়ে আলোচনা করতে হয়। মিঠুনের কাছে আমি একবারও আসতে পারিনি, কর্ণিকাদির কাছে আমি আবার যাব। প্লিজ অন্য কোনো দিকে আপনারা আলোচনাটাকে ঘোরাবেন না। আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আচ্ছা, বিরতি আমি নেবো, তবে তার আগে আমি একবার কর্ণিকাদির কাছে আসি, বক্তব্যগুলো শুনেই নি। কর্ণিকাদি প্লিজ কর্ণিকাদি শেষ বলুন। দেখুন, আমি বলছি একটা কথা, যে আজকে যখন যারা ধর্নায় বসে আছেন, মেধার ভিত্তিতে যাদের কাজ পাওয়ার কথা, তারা কেন পেলেন না? যারা অন্যায়ভাবে কাজ পেলেন, যারা অন্যায়ভাবে তারা কাউকে টাকা দিয়েছেন,
এই টাকা দিয়ে তারপরে তারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি বাতিল হলো, খুব ঠিক কথা, কোর্ট ঠিক অর্ডার দিয়েছেন, কিন্তু যাদেরকে টাকা দিয়েছেন তাদেরও তো ধরা দরকার। সেই প্রশ্নেও কিন্তু 100 বার। সেই দিকেও কিন্তু তদন্ত নিয়ে যাওয়া উচিত। আর রাজ্য সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না, রাজ্য সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না। একটা লজ্জার কথা যে প্রাথমিক শিক্ষার আজকে পর্ষদের সভাপতিকে আজকে অপসারণ করছেন এটা কি- কোর্ট, এর চেয়ে লজ্জা আর কি একদমই হতে পারে? কোর্টের ডিসিশন। আমি তো আবারও আসবো শান্তনুদার কাছে, যদি আমি যারা ধর্ণা তুহিনের দিচ্ছেন, কাছে কোথায় একবার যাবেন আসবো। তারা? মাফ করবেন, কোথায় আমাদের যাবেন? সঙ্গে রয়েছেন মেধার মিঠুনের কাছে ভিত্তিতে তারা আসছি, কাজ পাওয়ার আসছি কথা। কনিকা দি। কোথায় যাবেন? আর অঙ্কিতা অধিকারী, সে কি মেধার ভিত্তিতে পেয়েছে? কোন জায়গায় গেছে? এটা তো শুধুমাত্র হিমশৈলের চূড়ামাত্র কনিকা দিয়ে একদম মানে এই প্রশ্নগুলোই করছি আমি বারবার করে, যে যারা এর নেপথ্যে রয়েছেন তাদেরকেও তো সামনে আসতে হবে। কোর্ট যদি আজকে নির্দেশ না দিত, আজকে সত্যি নিজে থেকে কি মানিক ভট্টাচার্য কি পদ থেকে সরে যেতেন? কোর্ট তো বলেছিলেন পার্থ চ্যাটার্জি আজ পর্যন্ত সরে গেছেন, পরেশ অধিকারী আজ পর্যন্ত পদত্যাগ করেছেন। কোর্ট বলবে তবে পদত্যাগ করবেন। মিঠুনের কাছে আসি, মিঠুন আজকে যখন শুনছেন এই এত কিছু আপডেট, একদিকে কারোর পথ চলে যাচ্ছে, অন্যদিকে বলা হচ্ছে যে এই ধরনের নিদান যাদের চাকরি যাচ্ছে তারা গিয়ে বিরোধী দলের বিধায়কদের বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসতে পারে, এমন একটা সলিউশন সমাধান পাচ্ছেন আপনারা। কি মনে হচ্ছে মিঠুন, এতদিন ধরে নিজের চাকরি না পাওয়া, এতদিন ধরে আপনাদের লড়াই করা, এতদিন ধরে আপনাদের রাস্তায় বসে থাকা, আজকে কি মনে হচ্ছে মিঠুন? প্রথমেই বলি, আমি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত একজন বঞ্চিত চাকরি প্রার্থী। আমি সেই বঞ্চিত চাকরি প্রার্থী যারা দিনের পর দিন, রাতের পর রাত গান্ধী মূর্তির পাদদেশে চোখের জল ফেলছি মেধা তালিকার সমস্ত ছেলেমেয়েরা যাতে সুস্থভাবে নিয়োগ পায় সেই দাবিতে। আমি সেই বঞ্চিত চাকরি প্রার্থী যে চাকরি প্রার্থীর চাকরিটা চুরি করে নিয়েছে অঙ্কিতা অধিকারীর মতো বাবা। আমি বলতে চাই, শুধু চাকরি চুরি করেনি এই বেকারদের সঙ্গে, এর সঙ্গে সঙ্গে চুরি করেছে বেকারদের স্বপ্ন, এর সঙ্গে সঙ্গে চুরি করেছে হাজার হাজার তিলে তিলে গড়ে তোলা বাবা মায়ের স্বপ্ন, এর সঙ্গে সঙ্গে চুরি করেছে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের ঘর বাঁধার স্বপ্ন, যারা আজ 6টি বছর দিনের পর দিন শীত গ্রীষ্ম বর্ষা মাথায় করে একবার এসএসসি অফিস, একবার বিকাশ ভবন, আর একবার গান্ধী মূর্তির পাদদেশে ঘুরে বেড়াচ্ছে, আর চোখের জলে গান্ধী মূর্তির পাদদেশ আজ ভিজে যাচ্ছে। মিঠুন, এখানেই তো আমার প্রশ্ন, যাদের চাকরি যাচ্ছে এবং আজকে মানিক ভট্টাচার্যের পথ চলে গেল, আপনারা কি চান? শুধু যারা 2 নম্বরি করে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাক, আপনারা চাকরি পান, নাকি যারা এই নেপথ্যে রয়েছেন, যারা মুখোশ পরে রয়েছেন তাদেরও মুখোশটা খোলা হোক, তারাও গিয়ে জেলের পেছনে আশ্রয় নিক? কোনটা চান আপনারা? আমার সোজা প্রশ্ন, কোনটা চান আপনারা বলুন? হ্যাঁ বলছি, আমি সেটাই দরকার, মুখোশের আড়ালে যারা আছে এবং এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা সকলের শাস্তি পাক। আর মেধা তালিকার অন্তর্ভুক্ত যে সমস্ত ছেলে মেয়ে দিনের পর দিন রাস্তায় পড়ে তাদের কষ্টে দিন কাটছে, সেই ছেলে মেয়েগুলোকে স্কুলের রাস্তা দেখানো হোক, তাদের নিয়োগ করা হোক। আমরা রাজনীতি চাইনি, দীর্ঘদিন ধরে অরাজনৈতিকভাবেই আমাদের মঞ্চ তৈরি করেছি এবং আমাদের মঞ্চ চলছে, এবং যারা আমাদের দিকে আঙুল তুলেছে দিনের পর দিন যে এরা রাজনীতির শিকার বা রাজনীতি করছে, তাদেরকে আমি বলবো আপনি একবার আসুন আমাদের ধর্ণা মঞ্চে, আমাদের দুঃখ কষ্টগুলো শুনে যান। শান্তনুবাবুকেও আমি আমন্ত্রণ করছি আপনাদের মাধ্যমে যে আপনি আমাদের কাছে একদিন আসুন। আমরা তো রাজনীতি চাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী আজ বলেছেন আমি মুশকিল আসান করি, আমি মুশকিল আসান করব। আমি শুনে খুশি হলাম। 2016 আর আজকে 2022, মুশকিল আসানের সময় কি তিনি পাননি? আমার প্রশ্ন একটাই, এই মুশকিল আসানের জন্য আমরা দিনের পর দিন যে প্রমাণগুলো আমরা জোগাড় করেছি দুর্নীতির, সেই প্রমাণগুলি এইভাবে হাতে করে নিয়ে ঘুরে বেরিয়েছি যেই দেখুন আমাদের সঙ্গে এই হয়েছে, আপনারা এর একটা সমাধান করুন আলোচনা করে, মুশকিল আসান করে আমাদের সঠিক রাস্তা দেখান। কেউ কথা শোনেনি, 6টি বছর শোনেনি। আজ মুশকিল আসানের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমি চাইবো তিনি অতি দ্রুত এই মুশকিল আসান করুক, আমি শেষ করে আলোচনা নিয়োগ করুক, সমস্ত মেধা তালিকার সমস্ত ক্যান্ডিডেটদের নিয়োগ করুক। শান্তনুদা, কি হবে এদের, কি হবে? এরা কোথায় যাবে? এরা বাংলাতেই থাকবে, এরা বাংলাতেই কাজ করবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংবেদনশীল, আমি আবার বলতে পারি দায়িত্ব নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের ওপর আস্থা এবং ভরসা রাখলে একজনও কেউ বঞ্চিত হবে না। বিশেষ করে যারা মেধার ভিত্তিতে যাদের চাকরি পাওয়ার যোগ্যতা আছে
তারা সঠিক সময় এটা আপনি সঠিক বলছেন? নিশ্চয়ই পাবে। আমি আর আপনাকে যাদের আবার চাকরি বলছি, যাচ্ছে তারা কি করবে? আমি আবার আপনাকে বলছি যাদের চাকরি যাচ্ছে তারা কি করবে? যাদের চাকরি যাচ্ছে কি কারণে যাচ্ছে সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, তদন্ত সামনে এলে এখনো বলছেন প্রমাণ সাপেক্ষ বিষয়, ডক্টর সেন। প্রশাসন তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারেও নিশ্চয়ই বিবেচনা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 11 কোটি মানুষের বেশ বাঁচিয়া হয়ে আছেন, বাংলার মানুষের দায়িত্ব তিনি আমি নিয়েছেন, নিঃসন্দেহে তিনি দায়িত্ব আপনি দলের মুখপাত্র এবং দলের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আপনার এই স্টেটমেন্ট আপনি দিলেন। আমি শেষ করবো লাস্ট শঙ্কুদেব, অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন শঙ্কুদেব, আমি খুব শুধু- সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। আমি একটাই লাইন বলতে চাই, 2016 থেকে 6 বছর আমি চলে একটাই গেছে। লাইন বলতে চাই যে শান্তনুদা বলেছেন যে তাদের ব্যবস্থা হবে, কবে হবে ঠিক নেই। শুধু বলবো মুখ্যমন্ত্রী বলেছেন বিরোধী এমএলএদের বাড়ির সামনে যাদের চাকরি যাবে তাদের যেতে, তাদের শুধু মনে করিয়ে দেবো যে দুর্নীতিতে পার্ট আপনারাও কিভাবে চাকরি পেয়েছেন এটাও তদন্তের আওতার বাইরে থাকবে না। ফলে আবার দ্বিতীয়বার তৃণমূলের কথা শুনে আবার অপরাধে জড়িয়ে পড়ার থেকে একটু সাবধানে থাকবে। একদম সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ডিবেট শেষ করছি, প্রশ্নোত্তর শেষ করছি। আসলে সত্যি সেই অর্থে বিতর্ক নয়, প্রত্যেককে অনেক ধন্যবাদ। কিন্তু আমি বলে রাখছি যারা এই মুহূর্তে দেখছেন, আমি প্রচুর মানুষ এই মুহূর্তে সব থেকে বেশি মানুষ যারা রয়েছেন টিভিতে এবং অনলাইনে দেখছেন এই শো, তাদের প্রত্যেককে বলি, না আমরা আইনজ্ঞ, না আমরা রাজনীতি করি, আমরা মানুষের কণ্ঠস্বরের কথা বলছি এবং এই ইস্যু যতদিন না পর্যন্ত সলভ হচ্ছে কথা দিচ্ছি প্রতিদিন এই নিয়ে সোজাসুজি প্রশ্ন তুলব, কারণ বাংলার এত মানুষের কণ্ঠস্বর হওয়ার দায় আমাদের রয়েছে। আজকে শেষ করছি, ভালো থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। নমস্কার।